আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই আধুনিক ডিজিটাল অভ্যাসগুলো কিভাবে আমাদের মানবদেহের একদম ভেতরের বায়োলজিক্যাল রুটিনের সাথে রীতিমতো যুদ্ধ করে চলেছে? প্রযুক্তি তো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটি আমাদের শরীরের সবচেয়ে মৌলিক বিষয়, এই ধরুন আমাদের ঘুম আর বিশ্রামকে কিভাবে প্রভাবিত করছে তা নিয়ে কথা বলাটা এখন একেবারে সময়ের দাবি। আজ আমরা এমন একটা চমকপ্রদ প্যারাডক্স বা স্ববিরোধিতা নিয়ে কথা বলবো, যা সরাসরি বিশ্বের টেকনোলজি হাব সিলিকন ভ্যালি থেকে উঠে এসেছে। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন এই বিষয়টির একদম গভীরে যাওয়া যাক। 2010 সালের একটা ঘটনা বলি। দ্য নিউ ইয়র্ক টাইমসের একজন কলামিস্ট নিক বিল্টন টেকনোলজির দুনিয়ার অন্যতম আইকন স্টিভ জবসকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার সন্তানরা নিশ্চয়ই আইপ্যাড খুব পছন্দ করে। উত্তরে স্টিভ জবস যা বলেছিলেন তার শোনার জন্য ওই সাংবাদিক মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি জানিয়েছিলেন যে বাড়িতে তাদের সন্তানদের প্রযুক্তি ব্যবহারের একটা কঠোর সীমা বেঁধে দেওয়া আছে। একবার ভাবুন তো, যে মানুষটি আইপ্যাডকে সর্বকালের সেরা ব্রাউজিং এক্সপিরিয়েন্স বলে দুনিয়ার সামনে এনেছিলেন, তিনি কিনা নিজের সন্তানদের এই ডিভাইস থেকে দূরে রাখছেন। কোনো মানে হয়? বিষয়টা সত্যি ভাবনার। এবার চমকে যাওয়ার মতো একটা পরিসংখ্যান দিই। সিলিকন ভ্যালির ঠিক কেন্দ্রস্থলে ওয়ার্ল্ড অফ স্কুল অব দ্য পেনিনসুলা নামের একটা বিখ্যাত স্কুল রয়েছে। এই স্কুলের আশপাশে কিন্তু অ্যাপল, গুগল, এইচপির মতো বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার। কিন্তু অবাক করা বিষয় হলো, এই স্কুলে অষ্টম গ্রেডে ওঠার আগে কোনো শিক্ষার্থীকে ল্যাপটপ বা আইপ্যাড দেওয়া হয় না। স্ক্রিন পুরোপুরি নিষিদ্ধ। আরও বড় চমকটা কোথায় জানেন? এই স্কুলের 75% শিক্ষার্থীর অভিভাবকরা হলেন ওই বড় বড় টেক কোম্পানিগুলোরই একেবারে সিনিয়র এক্সিকিউটিভ। মানে যারা পুরো বিশ্বকে প্রযুক্তিতে বুঁদ করে রাখছেন, তারা নিজেরাই তাদের সন্তানদের প্রযুক্তিহীন এক পরিবেশে বড় করছেন। বিষয়টা কিন্তু শুধু স্ক্রিন টাইম বা গ্যাজেটের মধ্যে সীমাবদ্ধ নেই। চলুন এবার একটা মারাত্মক বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকির দিকে নজর দেওয়া যাক। 75 লাখ, হ্যাঁ, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 7.5 মিলিয়ন মানুষ মারা যায় উচ্চ রক্তচাপের কারণে। হার্টের সমস্যা, স্থূলতা এবং এই উচ্চ রক্তচাপ, এই সব কিছুর পেছনে একটা নীরব ঘাতক কাজ করছে। আর সেটি হলো নিদ্রাহীনতা বা অতিরিক্ত রাত জাগা, যাকে আমরা অনেকেই নাইট আউল সিনড্রোম বলে থাকি। পর্যাপ্ত ঘুমের অভাব কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে আক্ষরিক অর্থে ধ্বংস করে দিচ্ছে, এই বিশাল সংখ্যাটি তারই একটা ভয়াবহ প্রমাণ। এখন প্রশ্ন হলো, আমাদের শরীরে আসলে ঘটছেটা কি? দেখুন, মানুষের শরীর কিন্তু দেয়ালের ওই কাটা দেওয়া ঘড়ি মেনে চলে না। এটি চলে তার নিজস্ব এক ঘড়ির নির্দেশনায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কেডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক। এই ঘড়িটির অবস্থান আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে। এটি ঠিক যেন একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো কাজ করে। কখন আমাদের শরীরে কোন রাসায়নিক সিগন্যাল যাবে, কখন ঘুম পাবে আর কখন সজাগ থাকতে হবে, এই সব কিছুই নিয়ন্ত্রিত হয় চারপাশের আলো এবং অন্ধকারের উপর ভিত্তি করে। প্রকৃতির কি নিখুঁত এক মেকানিজম, তাই না? ব্যাপারটা কতটা প্রাকৃতিক তার একটা দারুণ উদাহরণ দিই। লজ্জাবতী গাছর কথা তো আমরা সবাই জানি। দিনের বেলা স্পর্শ পেলে এটি পাতা গুটিয়ে নেয়, কিন্তু গবেষকরা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন। সন্ধ্যার অন্ধকারের সাথে পাল্লা দিয়ে কোনো ধরনের শারীরিক স্পর্শ ছাড়াই লজ্জাবতী গাছ খুব ধীরে ধীরে তার পাতাগুলো গুটিয়ে নেয়। এটি আসলে তার নিজস্ব বায়োলজিক্যাল রিদম অনুসরণ করে। শুধু মানুষ নয়, সূর্য থেকে শক্তি সংগ্রহ করে এমন যে কোনো জীবিত সত্তার মধ্যেই এই বায়োলজিক্যাল ক্লক কাজ করে। আর এই পুরো বায়োলজিক্যাল ক্লকের মাস্টারমাইন্ড হলো একটা বিশেষ হরমোন। 1958 সালের কথা, অ্যারন বুনসেন লার্নার এবং তার দল মেলেটোনিন নামে এই হরমোনটি আবিষ্কার করেন। এটি মূলত আমাদের শরীরের স্লিপিং ক্লক হিসেবে কাজ করে। সন্ধ্যার পর চারদিক যখন অন্ধকার হতে শুরু করে, তখন মস্তিষ্ক থেকে এই হরমোনটি নিঃসরণ হতে থাকে, যা আমাদের সিগন্যাল দেয় যে এবার ঘুমানোর সময় হয়েছে। আবার সকালে সূর্যের আলো চোখে পড়ার সাথে সাথেই এর নিঃসরণ বন্ধ হয়ে যায়, ফলে শরীর সজাগ হয়ে ওঠে। মজার ব্যাপার হলো, আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারের বহু আগে থেকেই কিন্তু প্রাচীন আধ্যাত্মিক এবং ধর্মীয় গ্রন্থগুলোতে এই প্রাকৃতিক নিয়মের কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ আল কোরআনের এই অনুবাদটিতে লক্ষ্য করলে দেখবেন, সেখানেও রাতকে বিশ্রামের আবরণ এবং দিনকে জীবিকা উপার্জনের সময় হিসাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। দিনের বেলা কাজ এবং রাতে বিশ্রামের এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক শিক্ষাগুলো আজকের আধুনিক বায়োলজিক্যাল সায়েন্সের সাথে একেবারে কাটায় কাটায় মিলে যায়। কিন্তু বর্তমান যুগে এসে আমরা এক বিশাল মনস্তাত্ত্বিক ফাঁদে আটকে গেছি। ধরুন, আপনি একটা বই বা খবরের কাগজ পড়ছেন, একসময় তা কিন্তু শেষ হয়ে যায়, তাই না? অর্থাৎ একটা স্বাভাবিক স্টপিং কিউ বা থামার সংকেত থাকে। তখন মস্তিষ্ক বুঝতে পারে যে ঠিক আছে, পড়া শেষ, এবার ঘুমানো যাক। কিন্তু আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের কোনো থামার সংকেত রাখা হয়নি। সেখানে রয়েছে ইনফিনিট স্ক্রলিংয়ের ফাঁদ। আমরা স্ক্রোল করতেই থাকি আর নতুন নতুন কন্টেন্ট আসতেই থাকে, থামার কোনো উপায় নেই। এই ডিজিটাল ডিস্ট্র্যাকশনের ভলিউমটা আসলে কত বড় সেটা বোঝাতে একটা ডেটা শেয়ার করি। শুনলে হয়তো বিশ্বাসই হবে না।
ফেসবুকে প্রতি সেকেন্ডে প্রায় ৫৪,৯৭৭টি পোস্ট আপলোড হয়। হ্যাঁ, প্রতি সেকেন্ডে। টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মের হিসাব তো বাদই দিলাম। তথ্যের এই অন্তহীন স্রোত আমাদের মস্তিষ্ককে ক্রমাগত ব্যস্ত রাখে, আর এই বিপুল পরিমাণ ডিজিটাল ডিস্ট্র্যাকশনের কারণে রাতের পর রাত মানুষের ঘুম নষ্ট হচ্ছে এবং বায়োলজিক্যাল ক্লক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই পুরো বিষয়টা চমৎকারভাবে ফুটিয়ে তোলে আমাদের ঘুম নষ্ট হওয়ার শারীরিক এবং মানসিক পরিণতিগুলোকে। রাত জেগে থাকার এই ক্ষতিকর দিকগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করে বিশ্লেষণ করা যায়: স্বল্প মেয়াদী ক্ষতি এবং দীর্ঘমেয়াদী ক্ষতি। সাময়িকভাবে আমাদের মেজাজ খিটখিটে হওয়া বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেমন নষ্ট হয়, তেমনি দীর্ঘমেয়াদে এটি আমাদের শরীরে বড়সড় একটা বিপর্যয় ডেকে আনে। চলুন প্রথমে শরীরের ভেতরের ড্যামেজগুলো নিয়ে কথা বলি। একটানা ঠিকমতো ঘুম না হলে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই ভেঙে পড়ে, ফলে শরীর খুব সহজেই অসুস্থ হয়ে যায়। পাশাপাশি ঘুমের ব্যাঘাত ঘটলে গ্রেলিন এবং লেপটিন নামের ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলোর ব্যালেন্স একেবারেই নষ্ট হয়ে যায়। এর ফলে উল্টাপাল্টা ক্ষুধা লাগে এবং ওজন হু হু করে বাড়তে থাকে। এছাড়াও রক্তের সুগারের মাত্রা বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপের মতো কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি এগুলো তো আছেই। শরীর সারাক্ষণ একটা দীর্ঘস্থায়ী ক্লান্তির মধ্যে দিয়ে যায়। এবার এমন একটা তথ্য দিই যেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। দিনের পর দিন এই যে আমরা রাত জাগছি, এর ফলে আমাদের শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আর এই কর্টিসল কি করে জানেন? এটি আমাদের ত্বকের ভেতরের কোলাজেনকে রীতিমতো খেয়ে ফেলে। এর ফলে ত্বকের সজীবতা দ্রুত হারিয়ে যায়, বলিরেখা পড়ে এবং বাহ্যিক সৌন্দর্য নষ্ট হতে থাকে। মানে ঘুমের অভাব সরাসরি আপনার ত্বক বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব। অপর্যাপ্ত ঘুম আমাদের কগনিটিভ বা জ্ঞানগত ফাংশনকে মারাত্মকভাবে ব্যাহত করে। এটি স্মৃতিশক্তি দুর্বল করে দেয় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একেবারেই কমিয়ে দেয়। কথায় কথায় রেগে যাওয়া, আবেগ ধরে রাখতে না পারা এবং ব্রেন ফগ বা চিন্তায় অস্পষ্টতা দেখা দেওয়া, এগুলো সবই আপনার ওই নষ্ট হওয়া স্লিপ সাইকেলের প্রত্যক্ষ ফলাফল। এখন সোর্স মেটেরিয়াল অনুযায়ী কিছু বিশেষ শর্তে রাত জাগাটা হয়তো ভ্যালিড বা গ্রহণযোগ্য হতে পারে। কখন? ধরুন যদি সেই রাত জাগাটা কোনো গুরুত্বপূর্ণ জীবিকা উপার্জন বা বৃহত্তর মানব কল্যাণের সাথে সরাসরি জড়িত থাকে। অবশ্যই খেয়াল রাখতে হবে কাজটি যেন নৈতিক মানদণ্ড অনুযায়ী সঠিক হয়। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো এর ফলে যেন দিনের বেলার স্বাভাবিক দায়িত্বগুলো কোনোভাবেই ব্যাহত না হয়। আর যদি এই রাত জাগার কারণে শারীরিক বা মানসিক ক্ষতির ন্যূনতম আশঙ্কাও তৈরি হয়, তবে সেটি অবিলম্বে পরিহার করতে বলা হয়েছে। এবার আসি কিছু দারুণ আর কার্যকর সমাধানে। কাজের প্রয়োজনে যদি কখনো রাত জাগতেই হয়, তবে বিশেষ কিছু খাবার আমাদের এই ক্ষতি কিছুটা হলেও কমাতে সাহায্য করতে পারে। যেমন মানসিক ক্লান্তি এড়াতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন খেজুর বা মিষ্টি আলু খেতে পারেন। ইমিউন সিস্টেম ঠিক রাখতে আদা হলুদ চা বা দইয়ের মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার বেশ উপকারী। আর রাত জাগলে মেজাজ খিটখিটে হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। সেটা ঠেকাতে কলা বা চিনি ছাড়া মশলা চায়ের মতো ডোপামিন বুস্টার খাবার ডায়েটে রাখতে পারেন। পরিশেষে নিজেদের এই এলোমেলো বায়োলজিক্যাল ক্লককে আবার আগের জায়গায় ফিরে আনার কিছু প্র্যাকটিক্যাল উপায় নিয়ে কথা বলা যাক। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ওঠার একটা শক্ত রুটিন তৈরি করতে হবে। শোবার ঘরটা যতটা সম্ভব অন্ধকার, শান্ত এবং একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন। ঘুমানোর আগে কফি বা অতিরিক্ত চা খাওয়া থেকে একেবারেই দূরে থাকতে হবে। রাতের বেলায় সবসময় সহজে হজম হয় এমন খাবার খাওয়া আর ঘুমানোর আগে একটু রিল্যাক্স করার চেষ্টা করা, এগুলো আপনার ঘুমের মান বহুগুণ বাড়িয়ে দেবে। একদম শুরুতেই আমরা সিলিকন ভ্যালির যে প্যারাডক্সটি নিয়ে কথা বলেছিলাম, আজকের আলোচনার শেষে এই প্রশ্নটি ঠিক সেখানেই ফিরে যায়। একটু ভেবে দেখুন তো, যারা আধুনিক প্রযুক্তির এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন, তারা নিজেরাই যদি এর আসক্তি থেকে নিজেদের পরিবারকে সযত্নে রক্ষা করতে পারেন, তবে আমাদের কি ভাবার সময় আসেনি? অন্তহীন ওই ডিজিটাল স্ক্রোলিংয়ের ফাঁদ থেকে বেরিয়ে এসে আমাদের সেই প্রাকৃতিক বায়োলজিক্যাল ক্লক বা দেহঘড়িকে পুনরায় আপন করে নেওয়ার এখনই সেরা সময়। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের পুরো বিষয়টিকে নতুন করে ভাবতে সাহায্য করবে।